দর্শক সাপ্তাহিক অনুষ্ঠান টপ ভিউজ অব দিস উইকে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আছে আমি মুইন তাসদিদ। দর্শক, এই সপ্তাহের চ্যানেল আইয়ের কোন কন্টেন্টগুলো ছিল ট্রেন্ডিংয়ের শীর্ষে, কোন কন্টেন্টগুলো ছিল সবচেয়ে বেশি আলোচিত, সেই সব কিছুই থাকছে আজকের পর্বে। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম। উত্তরার মাইলস্টোন কলেজে বিধ্বস্ত হয়েছে বিমান বাহিনীর একটি বিমান। চলে গেলেন সৌদির ঘুমন্ত রাজপুত্র, ২০ বছর ছিলেন হাসপাতালের শয্যায়। দামেস্কে ইসরায়েলের ভয়াবহ বোমা হামলা, নিহত ১ জন ও আহত ১৮ জন। বাংলাদেশের টাকা শক্তিশালী, ডলারের নিয়ন্ত্রণ ফিরে পাচ্ছে বাজার। ৭১তম জন্মদিনে আফজাল হোসেনকে মডেল নোবেলের শুভেচ্ছা। ফুটবলের ট্রান্সফারের সময় আসলেই সবার মুখে চলে আসে একটি নাম, ফ্যাব্রিজিও রোমানোর গল্প। বিএনপি ক্ষমতায় আসলে সাকিব আল হাসান জাতীয় দলে ফিরবেন কিনা প্রশ্নের মুখে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, এবার জানাবো আলোচিত ও মর্মান্তিক একটি ঘটনা। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনার বিবৃতি দিয়েছে আইএসপিআর। বিস্তারিত জানাচ্ছেন তন্ময় মাহমুদ। সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি F-7 বিজিআই যুদ্ধ বিমান আকস্মিকভাবে বিধ্বস্ত হয় রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে। ছুটির ঠিক কিছুক্ষণ আগে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় অসংখ্য শিক্ষার্থীর। উত্তরায় ঘটে যাওয়া এই দুর্ঘটনার বিষয়ে বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। বিবৃতিতে বলা হয়, নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 বিজিআই যুদ্ধ বিমান কুর্মিটোলাস্থ একে খন্দকার বিমান বাহিনীর ঘাঁটি থেকে 1টা 6 মিনিটে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। এ সময় সম্ভাব্য বিমান দুর্ঘটনা মোকাবেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে জনশূন্য এলাকায় নিয়ে যেতে সর্বাত্মক প্রচেষ্টা করেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়। এই আকস্মিক দুর্ঘটনায় বৈমানিক সহ ১৯ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছেন। আহত সবাইকে বিমান বাহিনীর হেলিকপ্টার সহ অ্যাম্বুলেন্সের সহায়তায় সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এবং নিকটস্থ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসার জন্য দ্রুত হস্তান্তর করা হচ্ছে। অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনী গভীরভাবে মর্মাহত। এ ঘটনায় হতাহতদের সর্বাত্মক চিকিৎসা সহ সার্বিক সহযোগিতা করা হচ্ছে। এ ঘটনায় সেনাবাহিনীর প্রধান, প্রিন্সিপাল স্টাফ অফিসার, সহকারী বিমান বাহিনীর প্রধান সহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব এবং ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। দুর্ঘটনাটির কারণ উদ্ঘাটনে ইতিমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন। দীর্ঘ ২০ বছর হাসপাতালের কোমায় পড়েছিলেন সৌদির ঘুমন্ত রাজপুত্র। অবশেষে মৃত্যুই মেনে নিয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন ইখতিয়ার ফেরদৌস। ধরুন আপনি ঘুমিয়ে আছেন, কিন্তু সেই ঘুম চলছে ১ বছর নয়, ২ বছর নয়, পুরো ২০ বছর। এই পৃথিবী বদলে যাচ্ছে, প্রিয়জনরা বদলে যাচ্ছে, আর আপনি পড়ে আছেন এক হাসপাতালের বিছানায় নিঃশব্দ। এটা কোনো সিনেমার গল্প না, এটা বাস্তব। এটা সৌদি আরবের ঘুমন্ত রাজপুত্র প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদের জীবনের করুণ অধ্যায়, যার বাবা বর্তমান ক্রাউন প্রিন্সের আপন চাচাতো ভাই। ২০০৫ সাল, বয়স তখন মাত্র ১৫। রাজপরিবারের সদস্য হয়েও তিনি ছিলেন সাধারণ একজন তরুণের মতো, সামরিক শিক্ষায় আগ্রহী, স্বপ্নবান। লন্ডনে এক সামরিক একাডেমিতে পড়ার সময় ঘটে যায় এক দুর্ঘটনা, একটি ভয়াবহ কার অ্যাক্সিডেন্ট। মাথায় তীব্র আঘাত, রক্তক্ষরণ, এবং এরপর থেকেই গভীর কোমায় চলে যান তিনি। ডাক্তাররা জানিয়ে দেন জেগে ওঠার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কিন্তু রাজপুত্রের পরিবার হার মানেননি, বিশেষ করে তার বাবা প্রিন্স খালেদ বিন তালাল। বিশ্বের সব চিকিৎসা চেষ্টা করেছেন প্রিন্স খালেদ, কিন্তু লাইফ সাপোর্ট খুলতে দেননি। এই আশা নিয়ে ২০ বছর ধরে প্রিন্স আল ওয়ালিদ বেঁচে ছিলেন, নিঃশব্দে, নিস্তব্ধতায় এক হাসপাতালের বিছানায়। মাঝে মাঝে তার আঙ্গুল একটু নড়েছে, চোখ একটু কেঁপেছে। সৌদি জনগণ আশাবাদী হয়ে উঠেছিল, কিন্তু তার আর জাগা হয়নি।
অবশেষে ১৯ জুলাই ২০২৫ বিশ্বকে কাঁদিয়ে ৩৬ বছর বয়সে চিরনিদ্রায় চলে যান ঘুমন্ত রাজপুত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তায় ভরে যায় পুরো সৌদি আরব। একজন মানুষ ২০ বছর ঘুমিয়ে কাটিয়েছেন, তার জীবন যেন এক জীবন্ত প্রতীক হয়ে দাঁড়িয়েছে আশা, ভালোবাসা আর ধৈর্যের। এটা শুধু প্রিন্স আল ওয়ালিদের গল্প না, এটা তার পরিবারের আরেকটি জাতির গল্প যারা হাল ছাড়েনি। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই। মধ্যপ্রাচ্যে যেন উত্তেজনা থামছেই না। এই উত্তেজনার মধ্যেই সিরিয়ার রাজধানী দামেস্কে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে আহত হয়েছেন 18 জন ও নিহত হয়েছেন একজন। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ জুবায়ের। নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বাড়ছে। দ্বিতীয় দফায় সিরিয়ার রাজধানী দামেস্কে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার সামরিক সদর দপ্তর, প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছিও হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এতে অন্তত একজন নিহত এবং আহত হয়েছেন আরো 18 জন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নিশ্চিত করেছে তাদের বাহিনী সরাসরি দামেস্কে সিরিয়ার সামরিক সদর দপ্তরের প্রবেশপথে হামলা চালিয়েছে। সঙ্গে প্রেসিডেন্ট প্রাসাদের নিকটবর্তী সামরিক স্থাপনাকেও হামলা করা হয়েছে। দক্ষিণ সিরিয়ায় দ্রুজ জনগোষ্ঠীর বিরুদ্ধে দেশটির সরকার যে পদক্ষেপ নিচ্ছে তা তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে, আর সেখান থেকেই শুরু এই হামলা। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কর্জে হামলার ভিডিও প্রকাশ করে লিখেছেন, তীব্র হামলা শুরু হয়েছে। হামলার নিন্দা জানিয়েছে সিরিয়া। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা। তিনি বলেছেন, দ্রুজ জনগণের সুরক্ষা আমাদের দায়িত্ব, কিন্তু ইসরায়েল আমাদের দেশে বিশৃঙ্খলা ও ধ্বংস ছড়াতে চায়। আমরা আমাদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা যুদ্ধকে ভয় পাই না, বরং বারবার নিজেদের আত্মমর্যাদা রক্ষায় লড়েছি। তবে দেশের স্বার্থে আমরা বিশৃঙ্খলা ও ধ্বংস এড়িয়ে চলতে চাই। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, 14 বছরের যুদ্ধের পর সিরিয়ার পুনর্গঠন প্রচেষ্টা ইসরায়েল নস্যাৎ করতে চাইছে। বাশার আল আসাদের পতনের পর থেকে ইসরায়েল দামেস্ক সহ সিরিয়ায় অন্তত 600-ও বেশি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এতে দেশটির সামরিক সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে। এইদিকে গোলান মালভূমির জাতিসংঘ নিয়ন্ত্রিত বাফার জোনে সেনা মোতায়েন করেছে ইসরায়েল। সেখান থেকে দক্ষিণ সিরিয়ার ভেতরে অভিযান চালাচ্ছে তারা। এই উত্তেজনার মধ্যেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। বিশ্বব্যাপী কূটনৈতিক অঙ্গনে সিরিয়া ইসরায়েল উত্তেজনা ঘিরে গভীর উদ্বেগ বিরাজ করছে। মোহাম্মদ জুবায়ের, চ্যানেল আই অনলাইন। বৈদেশিক ঋণ পরিশোধের রেকর্ড বাংলাদেশের। এই রেমিটেন্স বাড়ায় সক্ষমতা বেড়েছে সরকারের। বিস্তারিত জানাচ্ছেন ইথিলা কবির প্রমা। বৈদেশিক মুদ্রা প্রবাহ বৃদ্ধির ফলে পরিশোধ হয়েছে রেকর্ড বিদেশি দায়। গত অর্থবছর শুধু সরকারি খাতে 570 কোটি 45 লাখ ডলার পরিশোধ করা হয়েছে। আগের অর্থবছরের তুলনায় যা প্রায় 19% বেশি। এর বাইরে মেয়াদ উত্তীর্ণ আমদানির দায় বাড়তে বাড়তে 44 কোটি 53 লাখ ডলারে উঠেছিল। বছর শেষে তা কমে 1 কোটি 20 লাখ ডলারে নেমেছে। এর আগে কোনো এক অর্থবছরে এত দায় পরিশোধ হয়নি। অর্থপাচার কমে যাওয়ায় রেমিটেন্স বৃদ্ধি সহ বিভিন্ন কারণে দায় পরিশোধে উন্নতি হয়েছে। এত পরিশোধের পরেও বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ বেড়ে জুন শেষে 31.77 বিলিয়ন ডলার হয়েছে, গত 28 মাসের মধ্যে যা সর্বোচ্চ। গত 5 আগস্ট সরকার পতনের পর অর্থপাচারের বিরুদ্ধে কঠোর হয়েছে সরকার। পরপর রেমিটেন্স ব্যাপক বেড়েছে। আবার রপ্তানি আয়ে 9% মধ্যে প্রবৃদ্ধি রয়েছে। এর মধ্যে গত জুনে আইএমএফ, বিশ্বব্যাংক, এডিবি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে 5 বিলিয়ন ডলারের বেশি ঋণ এসেছে। সব মিলিয়ে প্রতি ডলার 3.5 টাকার মতো কমে আন্তঃব্যাংকে 119 টাকা 50 পয়সায় নেমে যায়। আকস্মিক দরপতন ঠেকাতে নিলামের মাধ্যমে গত সপ্তাহে বাজার থেকে 43 কোটি 45 লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এরপর আবার 121 টাকার উপরে উঠেছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, অর্থ পাচার ঠেকাতে এখন কঠোর তদারকির ব্যবস্থা নেওয়া হয়েছে। রেমিটেন্সে উচ্চ প্রবাহ, রপ্তানি আয় বৃদ্ধি সহ বিভিন্ন কারণে বৈদেশিক মুদ্রা বাজার স্থিতিশীল রয়েছে। ডলারের বিপরীতে টাকা শক্তিশালী হয়েছে। আগের বকেয়া দায় পরিশোধের পরেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। আগামীতে এ ধারা বজায় থাকবে বলে আশা করা যায়। ইথিলা কবির প্রমা, চ্যানেল আই। কিংবদন্তি অভিনেতা, নির্মাতা ও মুক্তিযোদ্ধা আফজাল হোসেনের ৭১তম জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন একসময়ের জনপ্রিয় মডেল নোবেল। বিস্তারিত জানাচ্ছেন ইবনে সাইদ অঙ্কুর। আমার জীবনে যত কাজ হয়েছে অধিকাংশই কাজ আমি ওনার সাথেই করেছি। অবভিয়াসলি মানুষটা আমার মনের মধ্যে অনেক ভালোভাবে আছে। অপেক্ষায় আছি আপনার মতো, যে কোনো সময় হয়তো করব। স্যারের ৭১ বছরের এই জার্নিতে আপনারও সাথে বেশ একটি সময়, একটু স্যারের সম্পর্কে জানতে চাইবো আপনার থেকে। আফজাল ভাই আসলে আমার বড় ভাইয়ের মতো। উনি আমার অনেক পছন্দের একজন মানুষ। ওনার সাথে আমার পরিচয় বা কাজের শুরুটা প্রায় ৩০ বছরেরও বেশি সময় হবে যতটুকু আমার মনে পড়ছে। আমার টেলিভিশন কমার্শিয়াল যেটা বলি আমরা, মডেলিং টিভিতে যেটা হয় আর কি, সেটার প্রথম কাজ ওনার হাতে ধরে করা। এবং আমার জীবনে যত কাজ হয়েছে অধিকাংশই কাজ আমি ওনার সাথেই করেছি। অনেক কাজ করেছি, অনেক কিছু শিখেছি, অনেক বকা খেয়েছি। সো অবভিয়াসলি মানুষটা আমার মনের মধ্যে অনেক ভালোভাবে আছে। আফজাল ভাইয়ের জন্মদিনে ওনার জন্য অনেক দোয়া, শুভেচ্ছা। উনি যাতে এইভাবে আগামী দিনগুলো, মাসগুলো, বছরগুলো অনেক সুন্দরভাবে হাসি খুশি থেকে কাটাতে পারে, সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে, সেটাই আমি ওনার জন্য দোয়া করছি, কামনা করছি। উইশ হিম অল দ্য বেস্ট। এই বিজ্ঞাপন চিত্রের নোবেল ভাইকে আমরা সচরাচর এখন পাই না। আসলে কবে আবার আপনাকে দেখতে পারবো, নাকি অন্য কোনো ভাবনার ভিতরে সময় পার করছেন? আসলে বিজ্ঞাপন আমি ইদানিং করছি না, আমার অফিসিয়াল কাজের কারণে। আমার অফিস ওয়ার্কিং আওয়ারটা অনেক লম্বা সময়ের, সারা দিন একদম সন্ধ্যা রাত পর্যন্ত করতে হয়। বন্ধের দিনগুলো তো ফ্যামিলির সাথে একটু থাকতে হয়, বাসার কাজ করতে হয়। সো আপাতত করছি না, বাট তার মানে এই না যে করবই না, তা না, আবার করতে পারি। সো অপেক্ষায় আছি আপনার মতো, যে কোনো সময় হয়তো করব, বাট নট আগের মতো অনেক বেশি। হঠাৎ করে একটা ভালো কাজ হলে হয়তো করব, বাট ইদানিং একটু কাজের প্রেশার বেশি, তার জন্য একটু দূরে থাকছি। পরে দেখা যাক কী করা যায়। ফুটবল ট্রান্সফার মানেই ফ্যাব্রিজিও রোমানো। খেলোয়াড় বদল সংক্রান্ত নির্ভরযোগ্য খবরের উৎসই এখন এই ইতালিয়ান সাংবাদিক। বিস্তারিত জানাচ্ছেন ইখতিয়ার ফেরদৌস। Here we go. ফুটবল দুনিয়ায় একটা শব্দ আছে, হেয়ার উই গো। এই তিনটি শব্দ শুনলেই কোটি কোটি ভক্তের হৃদয়স্পন্দন বেড়ে যায়। আর এই জাদুকারী বাক্যের জাদুকর ফ্যাব্রিজিও রোমানো। না, তিনি কোনো ক্লাবের কোচ নন, মাঠ কাঁপানো খেলোয়াড়ও নন। তবু তার নাম শুনলেই ক্লাব, এজেন্ট, এমনকি খেলোয়াড়রাও সতর্ক হয়ে যায়। কথায় আছে, ফুটবল ফ্যানরা নিজের কাছের মানুষদের চেয়েও বেশি বিশ্বাস করেন এই ব্যক্তিকে। তিনি একজন সাংবাদিক, কিন্তু এমন সাংবাদিক যাকে বিশ্বজুড়ে ফুটবল ভক্তরা এক কথায় ডাকে ট্রান্সফার কিং। Here we go. Adobe is now the official creativity and digital fan experience partner of the Premier League. ইতালির নেপলসে জন্ম। 1993 সালে মাত্র 16 বছর বয়সে শুরু করেন সাংবাদিকতা। 18 বছর বয়সে মর্কো ইকার্দির ইন্টার মিলানে যাওয়া নিয়ে স্কুপ করে আলোচনায় আসেন। তারপরে স্কাই স্পোর্টস, সিবিএস স্পোর্টস, দ্য গার্জিয়ান সব বড় মিডিয়া তাকে ঘিরে ধরে। কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় হলো তিনি কখনো ভুল বলেন না। এটাই তার স্টাইল, স্লো জার্নালিজম। ফ্যাক্ট না মিললে তিনি মুখ খুলেন না। Airbnb and FIFA are partnering. Here we go. একটা ট্রান্সফার উইন্ডোতে তিনি প্রতিদিন 50 থেকে 200টি কল করেন। হোটেল, রেস্টুরেন্ট, এমনকি এয়ারপোর্টেও বসে তিনি ক্লাব ম্যানেজার, এজেন্ট আর খেলোয়াড়দের সাথে যোগাযোগ রাখেন। তাকে বিশ্বাস করে ফুটবল ফ্যানরা, এমনকি ক্লাবরাও। অনেক ক্লাব তো এখন অফিসিয়াল ট্রান্সফার ভিডিওতে তাকেই রাখে। তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার 2.7 মিলিয়নের বেশি, ভিউজ ছাড়িয়েছে 30 কোটি। আর টুইটার বা ফেসবুক, এখানে তো তারই রাজত্ব। ফুটবল ফ্যানরা বলে, রোমানো বলল মানে 99% ডিল ডান। রোমানো না বললে সেটি এখনো গুজব। এখন পর্যন্ত গ্লোব সকার অ্যাওয়ার্ড থেকে শুরু করে বিভিন্ন সেরা সাংবাদিকতার পুরস্কার পেয়েছেন তিনি। জীবন দিয়েছেন ফুটবলের জন্য। নিজের স্লিপিং রুটিন, ব্যক্তিগত সময় সব উৎসর্গ করেছেন একটা জিনিসের জন্য, সেটা হচ্ছে ফুটবলের সত্য সংবাদ। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই। বাংলাদেশের যান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান দীর্ঘ 9 মাস ধরে রয়েছেন জাতীয় দলের বাইরে। এবার তাকে নিয়েই বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিস্তারিত জানাচ্ছেন সাজিদ আব্দুল্লাহ। আন্তর্জাতিক ক্রিকেটে 9 মাস ধরে অনুপস্থিত থাকলেও সাকিব আল হাসানের জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ পাকিস্তান প্রথম টি-20তে গ্যালারি জুড়ে বারবার শোনা যাচ্ছিল সাকিব সাকিব ধ্বনি। সাকিব এখন বাংলাদেশ দলে নেই, তবে গ্যালারিতে যেন তারই একক আধিপত্য। গ্যালারির উচ্ছ্বাসই যেন জানিয়ে দিচ্ছে তাকে কতটা মিস করছে দেশের মানুষ। মিরপুরে গতকাল বাংলাদেশ পাকিস্তান প্রথম টি-20তে দেখা গেছে দেশের অনেক নামিদামি ব্যক্তির উপস্থিতি। তাদেরই একজন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খেলার মাঝে তিনি বেসরকারি টেলিভিশন টি স্পোর্টসের সঙ্গে কথা বলেছেন। বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন ছিল, বিএনপি ক্ষমতা এলে সাকিব আরেকবার জাতীয় দলের হয়ে খেলতে পারবেন কিনা। তার উত্তরে মির্জা ফখরুল বলেন, সাকিবের ফর্মের উপর নির্ভর করবে সেটা। ক্রিকেটে থাকবে কিনা সেটা তার উপর নির্ভর করবে। কখনো খেলাধুলার মধ্যে রাজনীতি আমি আনতে চাই না, সেটা আমি বিশ্বাসও করি না। সে যোগ্য, সে অবশ্যই আসবে। আমি কখনোই খেলাধুলার মধ্যে রাজনীতিকে আনতে চাইনি এবং বিশ্বাসও করি না, সুতরাং যে যোগ্য সে অবশ্যই আসবে। আন্তর্জাতিক টি-20কে 3 বছর আগে বিদায় বললেও বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ দেখতে গতকাল মিরপুরে আসেন মুশফিকুর রহিম। মুশফিক আসেন তার ছেলেকে নিয়ে। এই মুশফিকই মির্জা ফখরুলের প্রিয় ক্রিকেটার। শেষ পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে 27 বল হাতে রেখে 7 উইকেটে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। লিটনদের জয়ের পর মির্জা ফখরুল বলেন, আমি খুশি হয়েছি বাংলাদেশ জিতেছে। অনেকদিন পরে এটা আমাদের আনন্দের একটা উপলক্ষ হয়ে এসেছে। বাংলাদেশের জার্সিতে না খেলতে পারলেও প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে একেবারে দূরে নেই সাকিব। গ্লোবাল সুপার লিগের দুবাই ক্যাপিটালসের হয়ে অভিষেক ম্যাচে এই অলরাউন্ডার নৈপুণ্য দেখিয়েছেন। বর্তমানে তিনি ম্যাক্স 60 ক্যারিবিয়ানে মায়ামি ব্লেজের হয়ে খেলছেন। টি10 ভিত্তিক এই টুর্নামেন্টেও বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার দেখাচ্ছেন তার ম্যাজিক। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই। দর্শক, এই ছিল এই সপ্তাহের আমাদের বহুল আলোচিত হালনাগাদ বিশ্লেষণ। যে কোনো আলোচনায় অংশ নিতে বা মতামত জানাতে কমেন্ট করুন। ভুলে যাবেন না, পরবর্তী সপ্তাহে আমরা তুলে আনব নতুন সপ্তাহের সেরা ঝলক। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। মুইন তাজদিদ। পরবর্তী টপ ভিউজ অব দিস উইক দেখার আমন্ত্রণ রইল।